আমাদের এখানে শত শত কলকারখানা বন্ধ হচ্ছে, সেটা নিয়ে সরকারের কোনো ধরনের কোনো উদ্যোগ নাই। আমরা বসে আছি কবে কোন বিদেশি বিনিয়োগ আসবে, বিদেশিরা এখানে প্রচুর টাকা নিয়ে আসবে, কবে এখানে তাদের অফিস বসাবে, কবে কলকারখানা বসাবে, কবে যন্ত্রপাতি আসবে, কবে সেখানে শ্রমিক ট্রেনিং দেওয়া হবে, তারপর তাদের কর্মসংস্থান হবে, সেটা নিয়ে আমরা এখনই ঢাকঢোল বাজানো শুরু করে দিয়েছি। অথচ আমাদের দেশে খুলনা এবং ডেমরা এবং অন্যান্য অঞ্চলে যে পাবলিক কলকারখানাগুলো অবকাঠামো সহ রেডি ছিল, রেডিমেড কারখানা, দক্ষ শ্রমিক, পুরো মেশিনারি, সমস্ত সেট আপ রেডি, সেখান থেকে হাজার হাজার শ্রমিক যে ছাঁটাই হয়ে গেল, সেটা নিয়ে 10 মাস গেছে। সরকারকে আমরা একটা বারের জন্য আমরা দেখলাম না যে এই বিষয়ে কোনো গুরুত্ব আরোপ করতে। এবং আমাদের যে এতগুলো কলকারখানা বন্ধ হলো গত 8 মাসে অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে, সেখানেও তখন আমরা দেখলাম না যে সেই কলকারখানাগুলো বাঁচানোর ব্যাপারে যে একজন প্রশাসক নিয়োগ দিয়ে যে কলকারখানা বাঁচানো যায়, বা যারা শ্রমিক ছাঁটাই হয়েছেন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো ধরনের উদ্যোগ আমরা দেখলাম না। পুরো 90 দশক জুড়ে আমরা দেখলাম যে একমাত্র গার্মেন্টস খাতেই আসলে বিপুল পরিমাণ চাকরি তৈরি হয়েছে, এটা বাস্তবতা। কিন্তু আমরা দেখলাম যে মানে যেটা প্ল্যান ছিল বিশ্ব ব্যাংকের, যে কৃষিকে অলাভজনক করে রাখা, যেন কৃষি থেকে প্রচুর পরিমাণে কৃষি অলাভজনক মানে হচ্ছে যে কৃষি খাত থেকে আসলে আমার শ্রমিক রিলিজ হচ্ছে, কৃষিতে শ্রমিক টিকতে পারছে না, সে শহরে চলে আসছে, সে শিল্প কারখানার সস্তা শ্রমিকে পরিণত হচ্ছে। পাবলিক কলকারখানাগুলোকে অলাভজনক করে রাখা বা পাবলিক কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া, এবং যার ফলে হচ্ছে পাবলিক কলকারখানা থেকে প্রচুর পরিমাণে বেকার শ্রমিক তৈরি হচ্ছে, এবং সেই শ্রমিক আবার শহরে আসছে এবং শিল্প কারখানা মানে প্রাইভেট খাতের বা গার্মেন্টস শিল্পের সস্তা শ্রমিকে পরিণত হচ্ছে। প্রাইভেট খাত দেখা যাচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, ঋণ খেলাপি হচ্ছে, কিন্তু সে যেই শিল্পায়নটা হওয়ার কথা ছিল সেই শিল্পায়নটা হচ্ছে না। এবং গার্মেন্টস হচ্ছে একমাত্র খাত যে খাত সরকারি সাবসিডি পাচ্ছে, সিস্টেমেটিক্যালি প্রতি বছর তারা সরকারি বাজেটের বরাদ্দ পাচ্ছে, এবং একমাত্র গার্মেন্টস খাতেই কর্মসংস্থান তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন 90 দশক জুড়ে এবং 00 দশক জুড়ে আমাদেরকে করতে হবে, যে যেই গার্মেন্টস শিল্পটাই একমাত্র আমাদের দেশে উঠে দাঁড়ালো সরকারি সাহায্য নিয়ে, সেই গার্মেন্টস শিল্প আসলে সেই গার্মেন্টস শিল্পের শ্রমিকদের অবস্থা কি। এবং এখানে যে প্রশ্নটা আমরা সবসময় করি এবং এখন এটা অত্যন্ত প্রাসঙ্গিক, যে গার্মেন্টস খাত কি আসলে বাংলাদেশের শ্রমিকদের দারিদ্র দূর করতে পেরেছে কিনা। এবং এটা এত বারবার করে বলারও দরকার নাই, যে পরিমাণ আন্দোলন হয়, যে অবস্থা আমরা শ্রমিকদের দেখি, আমরা সবাই জানি যে গার্মেন্টস শিল্প আলটিমেটলি শ্রমিকের দারিদ্র দূর করতে পারেনি। এটা অত্যন্ত কম মজুরিতে, অত্যন্ত সস্তা শ্রমে খাটিয়ে নেওয়া একটা শিল্প, অত্যন্ত বাজে কর্মপরিবেশ, এবং কোনো ধরনের জব সিকিউরিটি নাই। এবং গত 10-15 বছরে আমরা যেটা দেখেছি যে অহরহ কলকারখানা বন্ধ হয়েছে, অহরহ ছাঁটাই হচ্ছে, এবং 2000-এর পর থেকে বা 2015 সালের পর থেকে আমরা যে মারাত্মক ট্রেন্ডটা দেখলাম, সেটা হচ্ছে গার্মেন্টস শিল্পের অটোমেশন। যখন অ্যাসেম্বলি লাইন মেকানাইজেশন হওয়া শুরু করলো বা অটোমেশন হওয়া শুরু করলো, তখন দেখা গেল যে হাজারে হাজারে নির্বিচারে শ্রমিক ছাঁটাই হওয়া শুরু করলো। এবং আপনারা যদি একটু খেয়াল করেন যে গার্মেন্টস শিল্পের শ্রমিক ছাঁটাইয়ের সাথে কিন্তু বাংলাদেশে ওই একই সময়টায় গত 10-15 বছরে যখন অটোমেশন বৃদ্ধি পেয়েছে, শ্রমিক ছাঁটাই হয়েছে, বিশেষ করে বাংলাদেশের টঙ্গী এবং নারায়ণগঞ্জের এবং সাভারের সোয়েটার কারখানাগুলো থেকে এবং গাজীপুর থেকে। সেই একই সময়ে কিন্তু ওই সমস্ত এলাকায় অটোরিকশার সংখ্যা ভীষণভাবে মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। সো বাংলাদেশে আমরা 10 বছর আগেও দেখেছি যেখানে 10 লাখ অটোরিকশা ছিল, সেখানে পরের বছর আমরা গিয়ে দেখলাম 20 থেকে 25 লাখ অটোরিকশা। এখন 2025-এ এসে আমরা দেখছি যে প্রায় বলা হচ্ছে 50 থেকে 60 লক্ষ হয়ে গেছে অটোরিকশার সংখ্যা। এবং সেই অটোরিকশাকেও আমরা ভিলেনাইজ করছি, যেটা ইনফর্মাল খাত, এবং এখানে আসলে অটোরিকশা যানজট করছে, এবং অটোরিকশার বিরুদ্ধে আসলে একটা শ্রেণী ঘৃণা আমরা সবসময় দেখি। কিন্তু এই যে একটা ইনফর্মাল খাতের বিকাশ হলো, এটার পেছনের পলিটিক্যাল ইকোনমিটার যদি আমরা না বুঝি, যে কেন আসলে হঠাৎ করে অটোরিকশার সংখ্যা এত বেড়ে গেল, আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। যে এটার পুরো পলিটিক্যাল ইকোনমিটাই এতক্ষণ বলে আসলাম, যে কৃষি অর্থনীতি অলাভজনক হয়েছে, পাবলিক কলকারখানাগুলো বন্ধ হয়েছে, গার্মেন্টসের দারিদ্র কমেনি, গার্মেন্টসের জব সিকিউরিটি নাই, প্রচুর পরিমাণে গার্মেন্টস বন্ধ হয়েছে, অটোমেশন হয়েছে, এবং যেটার কারণে এখন আপনি দেখবেন যে ঢাকা শহরে হকার বলি বা অটোরিকশা বলি বা অন্যান্য যে কোনো ইনফর্মাল খাত বলি, সেটার সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে। শেষ যেটা আমরা 2020 সালে দেখলাম যে 26টা পাটকল এবং 9টা চিনিকল সরকার বন্ধ ঘোষণা করলো, বাজেট উইথড্র করা হলো, এবং এই শ্রমিকদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা বা কোনো কম্পেনসেশন বা এদের কি করা হবে, এদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হলো না। 2024-25-এ এসে আমরা দেখলাম, এবং এটা আমরা দেখলাম অ্যাকচুয়ালি গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম প্রায় 1.5 শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেল, বিভিন্ন কারণে বন্ধ হয়েছে। কেউ আওয়ামী লীগের মালিকানা ছিল, তারা পালিয়ে গেছে, সেটাও যেমন কারণ আছে।
এছাড়াও প্রতিযোগিতার কারণে বিভিন্ন কারণেই এই 150 কলকারখানা বন্ধ হয়েছে এবং প্রায় 1 লক্ষ শ্রমিক কিন্তু ছাঁটাই হয়েছেন এসব এলাকাতে। এবং আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু আমরা দেখেছি যে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে বা হুট করে ছাঁটাই হয়ে গেছেন বলে তারা রাস্তায় দাঁড়াচ্ছেন এবং যৌথ বাহিনী তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে এবং শ্রমিক হত্যাও করা হয়েছে। এবং এখন যেটা আমরা প্রশ্ন করতে পারি যে এই যে লক্ষ লক্ষ কর্মসংস্থান হারানো মানুষ, সেটা এখন থেকে না, মানে যে গত 10-15 বছর ধরে বা তারও আগের থেকে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হারাচ্ছে মানুষ। এবং কৃষি অর্থনীতিতে কোনো সিস্টেমেটিক কোনো বিনিয়োগ নাই। কৃষি অর্থনীতি, কৃষি উপকরণের দাম বেড়েছে গত 10-15 বছরে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে এবং সেটা নিয়ে আসলে কৃষি বাজেট বাড়ানো। এখানে বলে রাখা ভালো যে আমাদের কৃষি বাজেট সাধারণত টোটাল বাজেটের 10% হওয়ার কথা এবং বিশ্বব্যাংক বলি বা IMF বলি বা WTO বলি, তারা কিন্তু সবসময়, তারা যদিও কৃষি থেকে ভর্তুকি প্রত্যাহারের পক্ষেই সবসময় কথা বলেন, কিন্তু তারপর তারা আবার এটাও বলেন যে টোটাল বাজেটের অন্তত 10% হচ্ছে কৃষিতে থাকবে। আমাদের দেশের বাজেটে যদি আমরা তাকাই, আমাদের কৃষিতে আমাদের টোটাল বাজেটের কত, আমাদের কৃষি বাজেট only 4.7%, not even 5%। এবং সেটার ভিতরে আবার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বাজেটও ধরা আছে এবং এই সব কিছু মিলিয়ে 5%ও না আমাদের দেশের কৃষি বাজেট। আমরা গতবার যখন বাজেটের আলোচনা করেছি, আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে কৃষি বাজেট বরাদ্দ বাড়াতে হবে, সরকারি ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে, আমাদের যে ধানের যে মজুদ সক্ষমতা বর্তমানে এটা 21 লক্ষ টন, আমাদেরকে অবশ্যই এটা 50 থেকে 60 লক্ষ টনে উন্নীত করতে হবে। আমাদের যে সারগুলো আমদানি হয় সেটার গুদাম সংরক্ষণ, মানে সেই সার সংরক্ষণের পর্যন্ত পর্যাপ্ত গুদাম নাই এবং এগুলো করতে গেলে কোনো মেগা প্রকল্প করার দরকার নাই। সারের গুদাম তৈরি করা এটা খুবই ছোট কাজ, এটা কোনো বড় কাজ না। এবং সবজি চাষ করে যেই সমস্ত কৃষকেরা একেবারে বিপর্যস্ত হয়ে পড়ছেন, যে কারণে আমাদের দেশে আসলে প্রচুর পরিমাণে হিমাগার, প্রচুর পরিমাণেও না, আমাদের কিছু পর্যাপ্ত পরিমাণ হিমাগার এবং সবজি সংরক্ষণাগার হলেই, সরকারি ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়লেই, গুদামের সক্ষমতা বাড়ালেই আসলে কৃষিকে কিছুটা হলেও লাভজনক করা যায়। কিন্তু এই সমস্ত ব্যাপারে আমরা তো আওয়ামী লীগ সরকারের আমলে তো দেখি নাই, কৃষি তো তাদের প্রাধান্যের মধ্যে ছিলই না। এরপরে যখন যে সরকার আসলো, আমরা আশা করেছিলাম যে এটা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা সরকার, কৃষিতে নজর দেবে, কিন্তু এতগুলো সংস্কার কমিশন হয়েছে বাংলাদেশে, কৃষি এবং খাদ্য বিষয় নিয়ে কোনো সংস্কার কমিশনও হয় নাই, কোনো আলাপ আলোচনাও আমরা শুনি নাই। এবং গত 8 মাসে আমরা দেখেছি যে প্রায় 11 জনের মতো কৃষক আত্মহত্যা করেছেন ঋণের চাপে পড়ে, এবং অনেকে আত্মহত্যা করেছেন পেঁয়াজের চাষে লোকসান করে, কেউ আলু চাষে লোকসান করে। তার মানে কৃষি বর্তমানে একটা বিপর্যস্ত অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এবং কৃষি বাজেটে আমরা এর কোনো প্রতিফলন দেখতে পাই নাই। আমরা সবশেষে এটাই বলতে চাই যে কৃষিতে আমার বাজেট এখনো সেই 4 to 5%, লজ্জাজনক। আমাদের এখানে শত শত কলকারখানা বন্ধ হচ্ছে, সেটা নিয়ে সরকারের কোনো ধরনের কোনো উদ্যোগ নাই। আমরা বসে আছি কবে কোন বিদেশি বিনিয়োগ আসবে, বিদেশিরা এখানে প্রচুর টাকা নিয়ে আসবে, কবে এখানে তাদের অফিস বসাবে, কবে কলকারখানা বসাবে, কবে যন্ত্রপাতি আসবে, কবে সেখানে শ্রমিক ট্রেনিং দেওয়া হবে, তারপর তাদের কর্মসংস্থান হবে, সেটা নিয়ে আমরা এখনই ঢাকঢোল বাজানো শুরু করে দিয়েছি। অথচ আমাদের দেশে খুলনা এবং ডেমরা এবং অন্যান্য অঞ্চলে যে পাবলিক কলকারখানাগুলো অবকাঠামো সহ রেডি ছিল, রেডিমেড কারখানা, দক্ষ শ্রমিক, পুরো মেশিনারি, সমস্ত সেট আপ রেডি, সেখান থেকে যে হাজার হাজার শ্রমিক যে ছাঁটাই হয়ে গেল, সেটা নিয়ে 10 মাস গেছে, সরকারকে আমরা একটা বারের জন্য আমরা দেখলাম না যে এই বিষয়ে কোনো গুরুত্ব আরোপ করতে। এবং আমাদের যে এতগুলো কলকারখানা বন্ধ হলো গত 8 মাসে অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে, সেখানেও তখন আমরা দেখলাম না যে সেই কলকারখানাগুলো বাঁচানোর ব্যাপারে যে একজন প্রশাসক নিয়োগ দিয়ে যে কলকারখানা বাঁচানো যায়, বা যারা শ্রমিক ছাঁটাই হয়েছেন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো ধরনের উদ্যোগ আমরা দেখলাম না। এ কারণে আমরা বলতে চাই যে যখন এত রেডিমেড সেট আপ থাকা সত্ত্বেও আমরা যখন দেখি যে সরকার সেটা নিয়ে মোটেও আগ্রহী না, কিন্তু কোন সময় কোন বিদেশি বিনিয়োগ আসবে সেটা নিয়ে খুব ঢাকঢোল পেটানো হচ্ছে, খরচ করা হচ্ছে, তখন আসলে আমাদের সেই আওয়ামী লীগ আমলের সেই প্রচারণাগুলোর কথা মনে পড়ে যায়। আবারও বলি যে পদ্মা সেতু হলে 1 কোটি চাকরি তৈরি হওয়ার কথা ছিল, কিছুই হয় নাই। বলা হয়েছিল ইকোনমিক জোনগুলো হলে কোটি কোটি চাকরি তৈরি হবে, সেটাও কিছু হয় নাই। তো এই যে মেগা প্রকল্প হলে কোটি কোটি চাকরি তৈরি হবে, সেটাও কিছু হয় নাই। তো এই যে পুরনো আমলের পুরনো উন্নয়নের প্রচারণা, আমাদের এখানে জবের বন্যা বয়ে যাবে, এত চাকরি তৈরি হবে, সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাবে, এসব আমরা শুনতে চাই না। কারণ সত্যিকার অর্থে কর্মসংস্থান তৈরি করতে হলে যেই সামান্য বাজেট বরাদ্দ হলে চলে, কৃষি খাতের কিছুটা বাজেট বৃদ্ধি পেলে চলে, কলকারখানাগুলোকে ঠিকঠাক মতো যেন আমরা চালাতে পারি, সেই জন্য যেই নিয়ম কানুন, যেই উদ্যোগগুলো নেওয়ার কথা, সেগুলো যখন সরকার করে না, বাজেটে আমরা তার কোনো রিফ্লেকশন দেখি না,
কিন্তু কোন আমলে কোন বিদেশি বিনিয়োগ আসবে সেটা নিয়ে আমরা যখন দেখি অতি উচ্ছ্বাস, তখন আমরা বুঝি যে আসলে এখানে কোনো ধরনের সংস্কার বা কোনো ধরনের পরিবর্তনের ইচ্ছাই আসলে তাদের নাই, বরং সেই পুরনো আমলের রিপিটেশন আমরা এখানে দেখি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।